আমরা অনলাইন ক্লাস পরিচালনার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের অনধিক ক্লাস তোমাদের সামনে তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরা সেটাকে উপলব্ধি করেছ। কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি বিষয়ের ভিতর গাণিতিক সমস্যা নির্ভর অধ্যায় বেশি, থিওরি আর তত্ত্বীয় অধ্যায় কম। আমরা লক্ষ্য করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায়টির নাম হিসাব বিজ্ঞানের পরিচিতি, এটা তত্ত্বীয় অধ্যায়। হিসাবের বইসমূহ এখানে বেশিরভাগ আর সবগুলোই গাণিতিক সমস্যা সংশ্লিষ্ট বিষয়। ব্যাংক সমন্বয় বিবরণী গাণিতিক, রেওয়ামির গাণিতিক। এরপরে আরেকটি তত্ত্বীয় অধ্যায় আমাদের আছে, সেটা হচ্ছে হিসাবের নীতিমালা। আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় হিসাবের নীতিমালা থেকে কিছু অংশ আলোচনা করার জন্য তোমাদের সাথে মিলিত হয়েছি। তোমরা আমার কথাগুলো লক্ষ্য করে শুনবে। নীতিমালা কি, এটা আমাদের আগে জানা প্রয়োজন। আমি নীতিমালাকে যদি সহজ শর্তে সহজ উদাহরণে তোমাদের সামনে বলতে চাই, তাহলে এমনভাবে বলা যায়, আমরা যখন শ্রেণীকক্ষে উপস্থিত হই তখন আমি তোমাদেরকে শুধুমাত্র শিক্ষণীয় বিষয়গুলিকে শেখানোর চেষ্টা করছি। তোমরা সেই বিষয়গুলোকে শেখার জন্য সার্বিকভাবে আমাকে সহযোগিতা করে যাচ্ছ। কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা বিশৃঙ্খলা হয় এমন কোনো কার্যকলাপের সঙ্গে তোমরা যুক্ত থাকছো না, আমিও থাকছি না। অর্থাৎ এটাই নীতিমালার অন্তর্ভুক্ত, নীতিমালা বহির্ভূত নয়। আমরা যে নীতির আলোকে সুশৃঙ্খলভাবে শ্রেণীকক্ষে বসে শিক্ষক প্রদত্ত নির্দেশনাকে একের পর এক অনুসরণ করে বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করছি, যা পরবর্তীতে নিজের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, জাতির কল্যাণে ব্যবহার করতে পারছি, এমন শিক্ষণীয় বিষয়কে আমরা নীতিমালার অন্তর্ভুক্ত করতে পারি। হিসাব বিজ্ঞানও তার যে কার্যকলাপ পরিচালনা করে, যে কার্যকলাপের মাধ্যমে হিসাব নিকাশ সম্পন্ন হয়, এটাও একটি সুনির্দিষ্ট নীতিমালার আলোকে পরিচালিত হয়। যে নীতিমালা কারো এককভাবে প্রয়োগ করার জন্য নয়, এককভাবে প্রণীত নয়, ব্যক্তির উন্নয়নের জন্য নয়, সার্বিক উন্নয়নের জন্য, সবার উন্নয়নের জন্য এই ধরনের নীতিমালাকে আমাদের প্রয়োগ করতে হয়। তো সবার জন্য যদি হয়, সবার জন্য যদি গ্রহণযোগ্য হয়, তাকে আমরা কি বলতে পারি? সর্বজন গ্রহণযোগ্য নীতিমালা সবার কাছে গ্রহণযোগ্য হবে, সর্বজন গ্রহণযোগ্য নীতিমালা। অর্থাৎ আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞানের সর্বজন গ্রহণযোগ্য নীতিমালা কি। হিসাব নিকাশের পদ্ধতি সম্পর্কে যে সকল ব্যবস্থা প্রচলিত আছে তা সবার নিকট সমানভাবে গ্রহণযোগ্য হবে। যে নীতির আলোকে তাকে সর্বজন গ্রহণযোগ্য হিসাব এর নীতিমালা বলে।
আর আমরা জানি কোনো একটি বিষয়, কোনো একটি তত্ত্ব তার নির্দিষ্ট কিছু সুবিধা, অসুবিধা এবং একটি ছকের উপর দণ্ডায়মান থাকে। আর এই সুবিধা, অসুবিধা, তার গুরুত্ব, তিনটি বিষয়ই সংযুক্ত থাকতে পারে সমষ্টিগত রূপ হিসাবে বৈশিষ্ট্যের ভিতরে। অর্থাৎ সর্বজন গ্রহণযোগ্য নীতিমালার বৈশিষ্ট্য যদি আমরা আত্মস্থ করতে পারি, বুঝতে পারি, তাহলে এর সুবিধা, অসুবিধা এবং গুরুত্ব সম্পর্কে আমাদের অধিকাংশ বিষয়টি জানা হয়ে যায়। এ লক্ষ্যে আমি তোমাদের সাথে আজকে হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত নীতিমালার বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে চাচ্ছি। আমি প্রথমে কি করব, সর্বজন স্বীকৃত নীতিমালার বৈশিষ্ট্যগুলি আমি হোয়াইট বোর্ডে লিখে দেব, তোমরা পয়েন্ট আকারে এগুলো লিখে নেবে। আমি পরবর্তীতে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বোঝার সুবিধার্থে সাধ্যমতো আলোচনা করে দেব। তাহলে আসো আমরা প্রথমে বৈশিষ্ট্যগুলি লিখে ফেলি। আমরা প্রথমেই লিখছি সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্য। সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্য। সর্বজন স্বীকৃত নীতিমালার বৈশিষ্ট্য। আমরা এটাকে ক্রমিক দিয়ে লিখতে পারি, 1 ক্রমিক, 2 ক্রমিক, 3 ক্রমিক, এমনভাবে আমরা পর্যায়ক্রমে লিখে যেতে পারি। তোমরা 1 ক্রমিকে লেখো পরিবর্তনীয়। 2 নম্বরে লেখো গ্রহণযোগ্যতা। 3 নম্বরে লেখো রীতি পদ্ধতির সম্মিলিত রূপ। রীতি পদ্ধতির সম্মিলিত রূপ। 4 নম্বরে লেখো রীতি পদ্ধতির সম্মিলিত রূপ। 4 নম্বরে লেখো প্রতিষ্ঠিত সত্য। 5 নম্বরে লিখছো সকলের ব্যবহার। 6 নম্বরে লেখো সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। 7 নম্বরে লেখো পেশাজীবী সংস্থা কর্তৃক অনুসৃত। পেশাজীবী সংস্থা কর্তৃক অনুসৃত। 8 নম্বরে লেখো পূর্ব অনুমান।
পূর্বানুমান। পূর্বানুমান 9 নম্বরে লিখো সত্যসিদ্ধ। সত্যসিদ্ধ। আর একটি বৈশিষ্ট্য আমাদের হাতে এখনো অবশিষ্ট, সেটি হবে প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য। প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য। আমি তোমাদের আগেই বলেছি, সুবিধা অসুবিধা গুরুত্ব সমস্ত বিষয়গুলি বৈশিষ্ট্যের ভিতর উঠে আসে। এর জন্য আমরা প্রথমে সর্বজন স্বীকৃত হিসাব নীতিমালার বৈশিষ্ট্য জেনে নিতে চাচ্ছি। পয়েন্টগুলি হোয়াইট বোর্ডে উপস্থাপিত আছে। আমি প্রত্যেকটা পয়েন্ট পর্যায়ক্রমে ব্যাখ্যা করার চেষ্টা করব, তোমরা লক্ষ্য করো। 1 নম্বর পয়েন্টে আছে পরিবর্তনীয়। আসলে হিসাব বিজ্ঞানের এই নীতিমালা মানুষের তৈরি এবং মানুষের সৃষ্টি। এর জন্য এটি এমন কোনো বিষয় নয় যে পরিবর্তন করা যাবে না। আমরা প্রথমে 1 নম্বর পয়েন্ট আলোচনা করছি, আমরা আন্ডারলাইন করে দিলাম পরিবর্তনীয়। পরিবর্তনীয় পয়েন্টটার ক্ষেত্রে আমি বললাম যে হিসাব বিজ্ঞান এর নীতিমালা মানুষের সৃষ্টি। এবং আমি দেখো তোমাদের অনেকগুলি ক্লাস বা পূর্বের ক্লাসে আমি বলেছি, অনেকগুলি ক্লাসে বলেছি যে আমাদের হিসাব বিজ্ঞান এটা খাঁটি বিজ্ঞান নয়, এটা সামাজিক বিজ্ঞান। সমাজের পরিবর্তনের সাথে সাথে হিসাব বিজ্ঞানের নীতি, রীতি, প্রথা পর্যায়ক্রমে পরিবর্তন করা হয়েছে। তাই এটাকে আমরা খাঁটি বিজ্ঞান বলি না, অর্থাৎ এটা রসায়ন পদার্থর মতো, গণিতের মতো খাঁটি বিজ্ঞান না। তাই আমাদের প্রয়োজনে হিসাব বিজ্ঞানের এই নীতিমালা পরিবর্তনযোগ্য। দ্বিতীয় নম্বরটি আমাদের রয়েছে গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা যদি মানুষের নিকট গ্রহণযোগ্য না হয় তাহলে তা সর্বজন গ্রহণযোগ্যতা পেতে পারে না। তাই সর্বজন গ্রহণযোগ্যতা বলতে এই নীতিমালা সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে। নাম্বার 3 আছে রীতি এবং পদ্ধতির সম্মিলিত রূপ। আমি যদি এখানে একটা উদাহরণ তোমাদের দিতে চাই তাহলে দেখো কেমন হয়। আমরা সাধারণত ভাতের সঙ্গে যে সবজি খেয়ে থাকি, এটি শুধু বেগুন, শুধু আলু আর শুধু কোনো কাঁচা তরকারি হতে পারে না। এটা সঙ্গে লবণ, হলুদ, তেল এর সংমিশ্রিত একটি রূপ থাকে, যা নির্দিষ্ট তাপমাত্রায় রান্না করা হয় এবং সুস্বাদু খাবার হিসাবে পরিবেশিত হয়। তাহলে এই সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার ক্ষেত্রেও এর যে রীতি আছে, যে পদ্ধতি আছে, তার সম্মিলিত একটি রূপ হতে হবে। যদি না হয় তাহলে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্য তার ভিতর থাকবে না। আমাদের 4 ক্রমিক 4-এ আছে প্রতিষ্ঠিত সত্য।
এই নীতিমালাটি সবার কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সত্য তথ্যের উপর প্রতিষ্ঠিত হতে হবে। কোনো অসত্য তথ্য, কাল্পনিক তথ্য নীতিমালার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আছে ক্রমিক 5-এ সকলের ব্যবহার। হিসাব বিজ্ঞানের এই নীতিমালার ক্ষেত্রে সর্বজন বলার জন্য এটা একজন চিকিৎসক, যিনি শুধুমাত্র বিজ্ঞানভিত্তিক বিষয় নিয়ে গবেষণা, আলোচনা, বিশ্লেষণের মাধ্যমে, চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে মানুষের চিকিৎসা প্রদান করে থাকেন। উনিও এই তথ্য ব্যবহার করতে পারবেন একজন আইনজীবী, ব্যবহার করতে পারবেন একজন প্রকৌশলী। সবার ক্ষেত্রে এটা সমানভাবে যেন ব্যবহার করা সহজসাধ্য হয়, তার উপর গুরুত্ব দিয়ে এই নীতিমালা প্রস্তুত করা হয়েছে। দাগ নম্বর 6 আছে সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত এটা আমাদের FASB সংক্ষিপ্ত রূপে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন বোর্ড কর্তৃক এটি প্রতিষ্ঠিত। 7 কর্মীকে আছে পেশাজীবী সংস্থা কর্তৃক অনুসৃত। পেশাজীবী কেন বলা হচ্ছে? এর নীতিমালাগুলি এমন একটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত যা বিভিন্ন পেশাজীবী সংস্থা কর্তৃক অনুসরণ করা হয়। বাংলাদেশে ICAB এবং ICMAB ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড অ্যাকাউন্টিং বোর্ড, ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন বোর্ড, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন বোর্ড এর উক্ত নীতি অনুসারে তাদের কার্যক্রম পরিচালনা করে। পূর্বানুমান যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত হিসাব বিজ্ঞানীদের অভিজ্ঞতার আলোকে এটা পূর্ব অনুমান করা হয়। আমরা 8 নম্বর পয়েন্টটা বললাম, যেটা পূর্ব অনুমিত হতে হবে। ক্রমিক 9 আছে শর্ত সিদ্ধ। শর্ত শব্দের অর্থটা তোমরা সবাই জানো, তারপর আমি বলছি। এটি একটি শর্ত সিদ্ধ সাধারণ বিবৃতি যার সত্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, অর্থাৎ কোনো রকমের প্রশ্ন সৃষ্টি করে না এমন ধরনের ঘটনা বা বিষয়কে আমরা বলে থাকি সত্যসিদ্ধ। আমাদের সব থেকে লাস্ট শেষ প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য পয়েন্টটা। প্রাসঙ্গিক কেন? অপ্রাসঙ্গিক বিষয়বস্তু হিসাব বিজ্ঞানের নীতিমালার উপর আর নীতিমালার ভিতর যুক্ত করি, একে জটিল করার কোনো সুযোগ নাই। এটা কি হতে হবে? প্রাসঙ্গিক হতে হবে। অপ্রাসঙ্গিক কোনো বিষয় এখানে অন্তর্ভুক্ত হতে পারবে না। সাথে সাথে এখান থেকে প্রাপ্ত তথ্য যথেষ্ট নির্ভরযোগ্য হতে হবে, কারণ আমরা মানুষ হিসাবে সবসময়ের জন্য নির্ভরযোগ্য বিষয়, নির্ভরযোগ্য তথ্যের উপর বেশি গুরুত্ব আরোপ করে থাকি। আর এ কথা সত্য, কোনো একটি বিষয় যদি নির্ভরযোগ্য না হয় তাহলে আস্থা কোথায়? আস্থা পাওয়ার জন্য তথ্যটি, বিষয়টি নির্ভরযোগ্য হতে হবে। অর্থাৎ একটি বিষয় যত নির্ভরযোগ্য ততই গ্রহণযোগ্য, এবং এই আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা মানুষ যেমনি বেঁচে আছি, হিসাব বিজ্ঞানের নীতিমালা যুগ যুগ বেঁচে থাকবে।
আমি একটু কথা বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুস্থ থাকো, সুন্দর থাকো।